তারা যদি আমাদেরকে ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের সেভেন সিস্টার নিয়ে তারা কিন্তু বিপদে থাকবে, এটা মনে রাখতে হবে। উই আর ইউনিফাইড নেশন, আমরা সবাই বাংলাদেশি, এখানে কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই সুন্দরভাবে বসবাস করছি, কেউ কারোর উপর আমরা কোনো ধরনের অন্যায় করছি না, সবাই আমরা ভালো আছি। আমি লাস্ট কথাটা বলতে চাই, নির্বাচন হইতে হবে, আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে, কিন্তু তার আগে ন্যূনতম যেগুলো সংস্কারের কাজ এইগুলো যদি আমরা না করে নির্বাচন তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে একটা নির্বাচন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হয়, ধারণা করা যাচ্ছে যে এই সংস্কারের কাজগুলো বাধাগ্রস্ত হবে, যেখানে বিএনপি ইজ অলসো পার্ট। দেয়ারফর যেই সকল লিডাররা খুব তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্য কথাগুলো বলেন, আমি মনে করি তারা বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কথাগুলো বলেন। আমি এটাকে শান্তভাবে এটা বুঝে শুনে কথা বলার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার মন্তব্যে এটা বলতে চাই। প্রথমত হলো যে ভারত সরকার এবং ভারত মিডিয়া দুটো একটা আলাদা জিনিস। মিডিয়ার একটা আলাদা রোল আছে, তারা তাদের মধ্যে, ভারত যেহেতু একটা বিশাল রাষ্ট্র, প্রায় 100 কোটির উপরে তাদের জনগণ, এবং তাদের ভারতের মিডিয়া তো প্রোপাগান্ডা করতেই পারে মিডিয়ার বিষয়টা, কিন্তু গভর্নমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, আমাদের বক্তব্য হলো ভারতের মিডিয়ার মধ্যে ফার্স্ট লাইন যেটা মিডিয়া, তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে এরকম মিথ্যা প্রোপাগান্ডার মধ্যে তারা জড়িত নাই। ওই ভারতে কিছু কিছু মিডিয়া যারা আমি মনে করি যে ভারতের স্বার্থও তারা দেখছে না, যে সকল বিষয়গুলো নিয়ে তারা আমাদের সম্পর্কে কথা বলছে, এই কথাগুলোর মধ্যে বস্তুনিষ্ঠ কথা নয়, ফলে আমরা সেগুলোকে আমলে না নিলেই পারি। অ্যাবসলিউটলি উই শুড অ্যাভয়েড, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমরা ভারত সরকারের কাছ থেকে আশা করি, অ্যাজ এ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন পাওয়ার, বিং আওয়ার নেইবারিং কান্ট্রি, তারা এই সকল মিডিয়ার যে মিথ্যা প্রপাগান্ডাগুলো তারা করছে, যেটা আমাদের সরকারের প্রতিবাদ জানাচ্ছে, এই দেশের জনগণ আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সরকারের একটা স্ট্যান্ড নিতে হবে যে তোমরা এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ভারতেরই অন্যদিকে তোমরা ক্ষতি করছো। বাংলাদেশ আমাদের একটা প্রতিবেশী হওয়া সত্ত্বে তোমরা যেভাবে এই বক্তব্যগুলো জনগণের সামনে উপস্থাপন করছো, এগুলোর মাধ্যমে ভারতেরই অন্যদিকে ক্ষতি হচ্ছে, ভারতের প্রতি মানুষের বিষোদ্গার হচ্ছে, ভারতের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের যেভাবে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, একটা শত্রু ভাবাপন্ন দেশ ভাবছে, যেটা কাম্য নয়। আমরা ভারতকে শত্রু দেশ বলতে চাই না, বাট তাদের কিছু কাজকর্ম, তাদের মিডিয়া এবং সরকারের কিছু কাজকর্ম বাংলাদেশের মানুষের মধ্যে এরকম একটা মনোভাব তৈরি হচ্ছে যে ভারত আমাদের একটা প্রতিবেশী শুধু নয়, একটা শত্রু রাষ্ট্র। এটা আমরা বলতে চাই না, বাট পরখ করে অন্যদিক থেকে এটা বলার মতো অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্টকে এটা সিরিয়াসলি দেখতে হবে। আমি কর্নেল হাসিনের সাথে একমত, তারা যদি আমাদেরকে ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের সেভেন সিস্টার নিয়ে তারা কিন্তু বিপদে থাকবে, এটা মনে রাখতে হবে। উই আর ইউনিফাইড নেশন, আমরা সবাই বাংলাদেশি, এখানে কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই সুন্দরভাবে বসবাস করছি, কেউ কারোর উপর আমরা কোনো ধরনের অন্যায় করছি না, সবাই আমরা ভালো আছি। কিন্তু প্রতিবেশীরা যে মনে করে যে আমরা এখানে সংখ্যালঘু বলে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করছি, এটা কিন্তু রাষ্ট্রীয় পলিসি নয়, আমাদের সামাজিক রীতিনীতির মধ্যে নয়। বরঞ্চ ইন্ডিয়াতে মুসলমান এবং অন্য জনগোষ্ঠীর উপরে যে অত্যাচারগুলো ভারতের জনগণ কোনো কোনো সময় করে, আপনি দেখেছেন মিডিয়াতে কদিন ধরে যাচ্ছে, নামাজ পড়তেছে রাস্তার উপরে, পুলিশ তার লাত্তি মেরে তার বের করে দিচ্ছে ঘর থেকে। মানে এরকম অসংখ্য উদাহরণ দিতে পারে, যেগুলো আপনার এই সংক্ষিপ্ত পরিচয় বলা যাবে না। বরঞ্চ আমি মনে করি এগুলো ভারত সরকারকে খেয়াল রাখতে হবে। জাতিসংঘের ব্যাপারে সেনাবাহিনীকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, একটা জিনিস বলে রাখি, জাতিসংঘের হেডকোয়ার্টারে আমাদের সেনাবাহিনীর একটা টিম কাজ করে। ওখানে ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশন যেটা আছে, আন্ডার সেক্রেটারি জেনারেল টু দি পিস কিপিং ডিপার্টমেন্টের, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে একটা টিম সেখানে কাজ করে। ইটস বেসিক্যালি লিয়াজন হেডকোয়ার্টার উইথ দি ইউনাইটেড নেশনস অ্যান্ড দি হোস্ট কান্ট্রি। আমাদের সশস্ত্র বাহিনী থেকে অনেক করেসপন্ডেন্স জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনে প্রেরণ করে, এবং এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস চালু আছে। সুতরাং সরকারকে বাইপাস করে এমন নয়। অর্থাৎ পৃথিবীর বহু দেশে যেখানে সশস্ত্র বাহিনী ডিপ্লয়েড আছে,
এই ডিপ্লয়মেন্টের ব্যাপারে কোথায় কখন ডিপ্লয়মেন্ট হচ্ছে, কোথায় কোথেকে কখন উইথড্র করা হবে ইত্যাদি বিষয়ে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জাতিসংঘের সদর দপ্তরে আমাদের যে টিম আছে তাদের সাথে যোগাযোগ, এবং সেই যোগাযোগের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনের মাধ্যমে আমাদের হিজ এক্সেলেন্সি সেক্রেটারি জেনারেলের কাছে এই সকল তথ্যপত্র উপস্থাপন করা হয়, সো দ্যাট ইট ইজি টু মেক এ ডিসিশন ইন ইউর হেডকোয়ার্টার। সুতরাং এটাকে সরকারকে বাইপাস করে সশস্ত্র বাহিনী কোনো কিছু লিখছে করছে এরকম বক্তব্য কোন অংশেই কাম্য নয় এবং সেটা ঠিক নয়। এটা আমি একটা ব্যাখ্যা দিলাম। নেক্সট হলো নির্বাচন নিয়ে যে আমাদের একজন শ্রোতা যে বক্তব্য দিলেন, একটা ইমোশনাল আউটবার্স শো করলেন। আপনাদেরকে মনে রাখতে হবে নির্বাচন বাংলাদেশে হইতে হবে, এটা সাধারণ জনগণের আকাঙ্ক্ষা, আমাদের সকলের আকাঙ্ক্ষা। কিন্তু যেই সরকারকে আমরা বিতাড়িত করলাম, যে সকল আইন তাদের হাতে থাকার কারণে তারা অন্যায়ভাবে দেশের জনগণের উপরে বসেছিল এতদিন ধরে, এই আইন কানুনের যদি পরিবর্তন না করা হয়, আইন কানুনগুলোর মধ্যে সংস্কার না করা হয়, আমার সংস্কার বিষয়টা এটা একটা বিশাল জগৎ। আমি নিজেও আমাদের পার্টির পক্ষ থেকে সরকারের যে সংস্কার কমিশন গুলো হয়েছে সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি টিম করা হয়েছে। এছাড়া পলিটিক্যাল পার্টির মধ্যে আমি একজন মেম্বার। আমি গত সপ্তাহ আমাদের পার্টির পক্ষ থেকে যে ডেলিগেশন গিয়েছিল ডক্টর আলী রিয়াজের ডিপার্টমেন্ট সাথে আলাপ করার জন্য এবং ডক্টর মদির আলম ভাইয়ের সাথে আলাপ করার জন্য, ওনারা সরকারের পক্ষে ছিলেন সংস্কার ঐক্য কমিশনে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গিয়েছি। আলোচনাটা চলমান আছে। তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তারা আমাদের সাথে কথা বলছে। আমরা তো জনগণকে রিপ্রেজেন্ট করি, জনগণের একটা অংশকে তো আমরা রিপ্রেজেন্ট করি। সেই হিসেবে আমাদের যে প্রায় 52টা-53টা পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে তারা অনবরত আলোচনা চালিয়েছে। প্রত্যেকটা দিনই তারা আলোচনা করছে, সকাল বিকাল। এই আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করছি সংস্কারের মধ্যে কোন কোন কাজটা আগামী 2-1 মাসের মধ্যে সম্পন্ন করে নির্বাচনের দিকে যাওয়া, আর কোন কোন কাজটা একটা রেল লাইনের মধ্যে তুলে দেওয়া হবে, এইটা চলমান থাকবে। এটা পরবর্তী সরকার এসে এটা কন্টিনিউ করে একটা পূর্ণাঙ্গ রূপে যাবে। আর কোন কোন সংস্কার এখন দরকার নেই এটা আইডেন্টিফাই করতে হবে। এই কাজগুলো চলমান আছে। সুতরাং আমরা যারা ইনভলভ আছি আমাদের এক ধরনের মনোভাব, আমাদের ভাই বন্ধু জনগণ যারা এটার সাথে তাদের মনোভাব এবং নির্বাচনের কথা আলোচনা করছেন, কিন্তু সাথে সাথে যে বিষয়গুলো আসছে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এইগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা ভিতরে? হচ্ছে, যেটা আলী রিয়াজ সাহেব বলেছেন যে উনি গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন। সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। গণপরিষদ অর্থাৎ একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার জন্য একটা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এটা সকল পার্টির থেকে বলা হয়নি। এখন এটা সকল পার্টির থেকে না বলা হলে একটা পার্টি বলেছে একটা স্বাধীন দেশে তার বলার অধিকার আছে, তারাও একটা জনগণের একটা অংশকে রিপ্রেজেন্ট করে, তারা বলেছে ফাইন। এটা এখন আমরা যখন একসাথে বসবো সেটা ডিবেট হবে, এটাও এক ধরনের পার্লামেন্টের ডিসকাশনের মতোই। এখানে আলোচনা হবে, এখানে ডিবেট হবে, সেখানে আমাদের প্রফেসর কলিমুল্লাহ সাহেবদের মতো এক্সপার্টারও থাকবেন, আমাদের মহসিন ভাইয়ের মতো যারা অভিজ্ঞ রাজনীতিবিদ লয়ার আছে তারাও থাকবেন। আমরা সবার মধ্যে আলোচনা করে যৌক্তিকভাবে যেগুলো গ্রহণযোগ্য হয় সেগুলো গ্রহণ করে সংস্কারের রাস্তা তুলে দেওয়া হবে, আর যেগুলো গ্রহণযোগ্য হবে না সেগুলো হয়তো পরবর্তী আরো আলোচনার জন্য রেখে দেওয়া হবে। আমি লাস্ট কথাটা বলতে চাই, নির্বাচন হইতে হবে, আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে, কিন্তু তার আগে ন্যূনতম যেগুলো সংস্কারের কাজ এইগুলো যদি আমরা না করে নির্বাচন তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে একটা নির্বাচন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হয়, ধারণা করা যাচ্ছে যে এই সংস্কারের কাজগুলো বাধাগ্রস্ত হবে। সুতরাং একটা সিস্টেম করে এই সংস্কারের মূল কাজগুলোকে একটা রেড লাইনের মধ্যে তুলে দিতে হবে, তারপরে এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। এদিকে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনও তাদেরকে যখন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টাইম বেঁধে দেওয়া হবে তারা প্রিপারেশন নিচ্ছে নির্বাচনে। যেমন আপনি খেয়াল করেছেন এই 3-4 দিন আগে তারা ডিক্লেয়ার করেছে তারা নতুন করে পার্টি নিবন্ধনের জন্য তারা ইতিমধ্যে ডিক্লারেশন দিবে, এটাও নির্বাচন প্রক্রিয়ার একটা অংশ। তারা যে ভোটার তালিকা হালনাগাদ করছে সেটাও নির্বাচনের একটা অংশ। এখন আমরা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিব যে আমরা নির্বাচনটা কবে নাগাদ চাই, এটা শুধু বিএনপি একা বললে হবে না, এখানে আরো স্টেক হোল্ডার আছে, এই 52-53টা রাজনৈতিক দল সবার মতামত নিতে হবে। সেখানে বড় স্টেক হোল্ডারদের মধ্যে জামাত ইসলামী আছে,
ইসলামী ঐক্য জোট আছে, এবি পার্টি আছে, এখানে মুসলিম লীগ আছে, অন্যান্য পার্টি আছে, আমি সবার নাম বলতে পারছি না এখানে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিএনপি এককভাবে বলে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন, আমাদের সেটা চাচ্ছে না। আমরাও নির্বাচন চাই, বিএনপিও নির্বাচন চাই, কিন্তু শীতের মধ্যে 3 মাসের মধ্যে চান না, এই তো না, আমরা 3 মাসের মধ্যে চাই না। কারণ আমরা চাই সংস্কারের প্রক্রিয়াতে যে সকল বিষয়গুলো আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো একটা সমাধানে আমাদেরকে পৌঁছতে হবে, যেখানে বিএনপি ইজ অলসো পার্ট। দেয়ারফর যেই সকল লিডাররা খুব তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্য কথাগুলো বলেন, আমি মনে করি তারা বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কথাগুলো বলেন। আমি এটাকে শান্তভাবে এটা বুঝে শুনে কথা বলার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার মন্তব্যে এটা বলতে চাই। আর কর্নেল মোস্তাফিজের যেটা কথা বলেছেন, তিনি আমাদের ছোট ভাই, আমাদের ছাত্রও বটে। আমি অত্যন্ত আদর্শ দিয়ে কর্নেল মোস্তাফিজকে বলবো, উনি বহুদিন ধরে বিদেশে থাকেন, উনি অনেক সময় খুব ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, বাট কোনো কোনো সময় কিছু বক্তব্য দেন যেটা সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ তৈরি করে। যেমন উনি রিসেন্টলি জনাব মুস্তাফিজুর রহমানকে নিয়ে, আরো কয়েকজন জেনারেলকে নিয়ে অনেক কথা বলেছেন। ছোট ভাই, আপনি যদি কথাগুলো বলেন, যেমন কর্নেল মুস্তাফিজকে বলছি, আপনার ব্যাপারে কিন্তু অনেকের অনেক বক্তব্য থাকতে পারে। সুতরাং বিদেশে বসে এগুলো সশস্ত্র বাহিনী সম্পর্কে কথা না বলাটাই ভালো। আপনি দেশে আসেন, আপনি ইন্টারাকশন করেন, কথা বলেন, আপনার যৌক্তিকতা নিশ্চয়ই জনগণ শুনবে, সেনাবাহিনী তো এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু বাইরে বসে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে আপনি সেনাবাহিনী অফিসার হিসেবে আপনার কাছ থেকে সেটা আমরা কামনা করি না। এই বলে আজকে আপনার কাছ থেকে আমি বিদায় চাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।